বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর নিয়ে পড়ছো, তাদের যে থার্ড সেমিস্টারের সিলেবাস রয়েছে সেখানে প্রথম যে মেজর পেপারে রয়েছে সেখানে পড়তে হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ। সেখানে তোমাদের নির্বাচিত 8টি বৈষ্ণব পদাবলী থেকে পদকবিতা পড়তে হবে। ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু প্রথম পদকবিতা যেটি রয়েছে বিদ্যাপতি রচিত এসখি হামারি দুঃখেরও নাহি ওর, এই পদটির আলোচনা কিন্তু ইতিমধ্যেই সারা হয়েছে। আজ আমরা বিদ্যাপতি রচিত দ্বিতীয় যে পদকবিতাটি রয়েছে অর্থাৎ আজু রজনী হাম ভাগে পোহা এলু, এই পদকবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা যদি পূর্বের আলোচনা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এবং আই বাটনেও দেখো লিঙ্ক আসছে, তোমরা কিন্তু আগে সেটা দেখে নিয়ে তারপর এই ভিডিওটা দেখতে পারো। আজকে যে পদকবিতাটা আলোচনা করব সেটা হচ্ছে বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন পর্যায়ের একটি পদ। এবার প্রথমেই তোমাদের মনে আসতে পারে যে স্যার ভাব সম্মিলন কাকে বলে। তাহলে ভালো করে বুঝে নাও ভাব সম্মিলন কাকে বলে, প্রয়োজন পড়লে তোমরা কিন্তু লিখেও নিতে পারো। ভাব সম্মিলন বলতে এমন এক অবস্থাকে বোঝায় যেখানে রাধা বিরহ কাতুরা, বিরহের পরবর্তী অবস্থা হচ্ছে ভাব সম্মিলন। রাধাকৃষ্ণের লীলার বিভিন্ন পর্যায় রয়েছে, যেমন পূর্বরাগ, অভিসার, মাথুর, ভাবোল্লাস এবং ভাব সম্মিলন বা মিলন। এই বিভিন্ন রসপর্যায় নিয়ে নানা কবি পদকর্তারা কিন্তু নানান সময় বহু পদ রচনা করেছেন। চৈতন্য পূর্বযুগের কবি বিদ্যাপতি ভাবোল্লাস ও মিলন পর্যায়ে যে সমস্ত পদ রচনা করেছেন সেগুলির মধ্যে আমাদের আজকে পাঠ্য কবিতা আজু রজনী হাম ভোগে পোহাইলু খুব সুন্দর একটি পদ। কংস বধের জন্য কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যান। তখন প্রিয়তমের জন্য বিচ্ছেদ বেদনায় কাতর হয়ে পড়েন রাধা। শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসেননি, কিন্তু শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য ভাবের জগতে হারিয়ে গিয়েছিলেন শ্রীরাধিকা। তাই মনোজগতে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন তিনি। প্রবল বিরহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে অন্তরের মধ্যেই নিত্যদিন মিলনের আশায় থাকতেন রাধা। এই মিলনে শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেলার কোনো ভয় নেই। দীর্ঘদিন কৃষ্ণকে কাছে না পেয়ে বিরহে কাতর রাধা কৃষ্ণকে নিজের অন্তরের মধ্যেই ফিরে পাওয়ার পর তার মনে মিলনের যে উল্লাস জেগে উঠেছে, সেই আনন্দ প্রকাশ করতেই বিদ্যাপতির এই পদ রচনা। রাধার সেই আনন্দ উপলব্ধি প্রকাশ করেছেন তার সখীদের কাছে এবং বিদ্যাপতির লেখনী তা পৌঁছে দিয়েছে আমাদের কাছে। বিশেষত বলা যায় প্রাচীনকাল থেকেই ভারতীয়রা কখনোই বিয়োগান্তক কাহিনী বা ট্র্যাজেডিতে বিশ্বাস করেনি। ট্র্যাজেডির আগমন ঘটেছে মূলত পাশ্চাত্য সংস্কৃতির মাধ্যমে। তাই অনেকের মতে ভারতীয় সংস্কৃতিতে বিরহ বা বিচ্ছেদের কোনো স্থান নেই। সেজন্য বৈষ্ণব কবিরা রাধাকৃষ্ণের প্রেম সম্পর্কে বিচ্ছেদের মধ্যে দিয়ে শেষ করতে চাননি। ভাব সম্মিলন হলো বৈষ্ণব পদাবলীর উপসংহার বলা যেতে পারে। তাই বাস্তব জগতে যখন রাধাকৃষ্ণের মিলন ঘটেনি, তখন বৈষ্ণব কবিরা ভাবের জগতে তাদের মিলন ঘটিয়েছেন। আরও একটু যদি পরিষ্কার করে বলি তাহলে বলতে হয় ভাব সম্মিলন হলো রাধাকৃষ্ণের প্রেমের এমন এক অবস্থা যেখানে কৃষ্ণ তার দায় অর্থাৎ তার কাজের জন্য কংসবধের উদ্দেশ্যে বৃন্দাবন ছেড়ে মথুরা গমন করেছেন। তখন কৃষ্ণ কিন্তু সম্পূর্ণরূপেই রাধাকে ভুলে গিয়েছিলেন, কিন্তু রাধা তখন কৃষ্ণের প্রেমে কিন্তু পুরোটাই পাগলিনী প্রায়। এবং সেই মুহূর্তে রাধার যে মনোবেদনা, তিনি সেই মনোবেদনাকে কমার জন্য বা কমানোর জন্য যখন তার মানস মিলন বা মনের মধ্যে কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন, দেখা করছেন, তাকে ছুঁতে পারছেন, সেটাই হচ্ছে ভাব সম্মিলন। ভাব অর্থাৎ কল্পনা বা মানসিক, মিলন অর্থাৎ সম্মিলন অর্থাৎ মিলন, অর্থাৎ কল্পনায় যে মিলন ঘটে তাই হচ্ছে ভাব সম্মিলন। আমাদের পাঠ্য আজু রজনী হাম ভোগে পোহাইলু, এটিও কিন্তু একটি ভাব সম্মিলন পর্যায়েরই পদ। চলো তাহলে আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক। দেখো তোমাদের দ্বিতীয় যে স্তব কবিতা বা পদকবিতাটি রয়েছে সেটি হলো আজু রজনী হাম ভাগে পোহাইলু, বিদ্যাপতি রচিত। প্রথমে আমরা পুরো পদটা পাঠ করব, তারপর তার প্রত্যেকটা লাইন বাই লাইন অর্থ করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজু রজনী হাম ভাগে পোহাইলু, পেখলু পিয়ামুখ চন্দা, জীবন যৌবন সফল করি মানলু, দশ দিশ ভেল নিরদন্দা। আজু মজু গেহ গেহ করি মানলু, আজো মজু দেহ ভেল দেহা, আজো বিহি মোহে অনুকল হইল টুটুল সবহু সন্দেহা।
সই কোকিল অব লাখ লাখ ডাকু লাখ উদয় কারুচন্দা, পাঁচ বান অব লাখ বান হও মলয় পবন বহু মন্দা, অবমধু জব পিয়া সঙ্গ হয়ত তবহু মানব নিজ দেহা, বিদ্যাপতি কহ অল্প ভাগী নহ ধনী ধনী তুয়া নব লেহা। এবার প্রত্যেকটা লাইন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ঠিক এই মানেটাই সামনে আসছে। আজু রজনী হাম ভাগে পোহায়েলু পেখলু পিয়া মুখচন্দা। রাধা তার ভাব সম্মিলন পর্যায়ে বলছেন আজু রজনী হাম ভাগে পোহাইলু। এই যে দীর্ঘকালীন থেকে চলা এক রাত, অন্ধকার রাত, সেই রাত যেন আমার ভাগ্যে আজ শেষ হলো। পোহাইলু অর্থাৎ পোহালো। পেখলু পিয়া মুখচন্দা, পেখলু অর্থাৎ হচ্ছে দেখলাম, আমি কল্পনায় বা ভাবে দেখলাম পিয়া মুখ, প্রিয়ের মুখ অর্থাৎ কৃষ্ণের মুখ, চাঁদের ন্যায় মুখ, পিয়ামুখ চন্দা অর্থাৎ চাঁদের ন্যায় কৃষ্ণের মুখ, প্রিয়তমের মুখ যেন আমি এই গভীর রজনীর পর দেখতে পেলাম। জীবন যৌবন সফল করি মানলু দশ দিশ ভেল নিরদন্দা। আমার জীবন যৌবন সফল, সব কিছুই যেন আজকে সফল করে মানলাম আমি। দশ দিশ ভেল নিরদন্দা, 10 দিকের সমস্ত দ্বন্দ্ব বিবাদ যেন আজকে শেষ হলো। আজো মজু গেহ গেহ করি মানলু আজো মজু দেহ ভেল দেহা। আজ আমি আমার গৃহ, গেহ কথার অর্থ হচ্ছে গৃহ বা বাড়ি, আজ আমি আমার বাড়ি বা গৃহকে গৃহ বলে মানলাম, আমার দেহকেও দেহ বলে স্বীকার করে নিলাম। আজু বিহি মোহে অনুকল হইল টুটলু সবহু সন্দেহা। বিহি, বিহি কথার অর্থ হচ্ছে বিধি বা ভগবান। আজ বিহি বা বিধি আমার প্রতি যেন অনুকূল হলেন, অনুকূল হইল অর্থাৎ আমার প্রতি যেন অনুকূল হলেন। টুটুলো সবহু সন্দেহা, চারিদিকের সমস্ত সন্দেহ যেন আজকে টুটুলো অর্থাৎ ভেঙে গেল, সমস্ত সন্দেহ দূর হলো। সই কোকিল অব লাখ লাখ ডাকু লাখ উদয় করুচন্দা। আজ আর সেই সই আমার বান্ধবী সেই কোকিল যতবারই ডাকুক না কেন বসন্তকালে, লাখ লাখ ডাকুহু, লাখ লাখ বার ডাকুক না কেন, বা লাখ লাখ চাঁদ উদয় হোক না কেন, 5 বান অব লাখ বান হও মলয় পবন বহু মন্দা। আজ বা 5 বান লাখ বান হয়ে আমাকে মদন বান ছুঁড়ে মারুক, তবুও আজ আমার যেন আর কিছুই হবে না, কারণ এত দীর্ঘ প্রতীক্ষার পর আমি কৃষ্ণকে দর্শন করেছি। এখানে আমি কে? আমি হলো রাধা। অবমধু জব পিয়া সঙ্গ হয়তো তবহু মানব নিজ দেহা। বলছে এইভাবে আমার মধু অর্থাৎ আমার মন যখন প্রিয় সঙ্গে লাভ হবে তখনই নিজের দেহকে আমি দেহ বলে মানব। বিদ্যাপতি কহ অলপ ভাগী নহ ধনী ধনী তুয়া নব লেহা। বিদ্যাপতি ভনিতা করে বলছে অলপ ভাগী নহ, রাধা তোমার ভাগ্য অল্পক্ষণের জন্য নয়, ধনী ধনী তুয়া নবলেহা, ধন্য ধন্য তোমার এই নবলেহা অর্থাৎ নতুন প্রেম তোমার কাছে ধন্য, আমরা সবাই ধন্য হয়ে গেলাম। অর্থাৎ ভাব সম্মিলন পর্যায়ে এটি একটি অন্যতম পদ। রাধা আজ নিজের জীবন ও যৌবনকে সফল বনে মেনেছেন। প্রথম লাইনটাই আমরা পাচ্ছি জীবন ও যৌবন সফল করি মানলু। একদিন কৃষ্ণ বিরহে তার কাছে সব যেন শূন্য মনে হয়েছিল, আজ সবই তার কাছে আনন্দময়। নিজের দেহকে আজ তিনি দেহ বলে মানলেন। এই যে বলছে আজো মধু দেহ গেহ করি মানলু মধু দেহ ভেল দেহা। এতদিন পর রাধার গৃহও যেন রাধার কাছে গৃহ বলে মনে হয়েছে, কারণ গৃহবাসের মধ্যে শুধু নিরাপত্তা কেন, প্রিয়জনের থাকাটাও তো দরকার। তাই কৃষ্ণকে ছাড়া রাধা এতদিন যেভাবে গৃহবাসের আনন্দ থেকে বঞ্চিত ছিলেন, এতদিন যে বিধাতা যেন রাধার প্রতি নির্দয় ছিলেন, এখন তারা সকলেই রাধার প্রতি অনুকূল হয়েছেন। কারণ কি, এই গহীন রাত বা অন্ধকার রাত রাধার জীবন থেকে কেটে গেছে, রাধার জীবনে নব সূর্যের উদয় ঘটেছে এবং চাঁদের মতো মুখ যার, সেই প্রিয়তম কৃষ্ণের মুখ তিনি দেখতে পেয়েছেন। এতদিন বসন্তের মনোরম প্রাকৃতিক পরিবেশ রাধার মনে কৃষ্ণের বিরহ বেদনা জাগ্রত করেছে, তাকে দুঃখ দিয়েছে। কিন্তু রাধা এখন আর কোকিলের কুহুতান বা চন্দ্রের কিরণ অথবা মলয় সুন্দর পবন বাতাস বা মদনের পঞ্চবান কোনো কিছুকেই ভয় পান না, কারণ তিনি আজ কৃষ্ণকে পেয়ে গেছেন কাছে। ভাব বৃন্দাবনে কৃষ্ণ বিরোহিনী এই রাধার প্রেম গভীরতা এবং কৃষ্ণ সর্বস্বতাও কবিকে বিস্মিত করেছেন। তাই কবি বলেন ধনী ধনী তব নবলেহা,
অর্থাৎ তোমার এই নতুন প্রেম সত্যিই ধন্য রাধা, সত্যিই ধন্য। কৃষ্ণের প্রতি রাধার প্রেম আমরা সকলেই জানি চিরপুরাতন, কিন্তু তবুও রাধার প্রেমকে এখানে কবি নবপ্রেমী কিন্তু বলেছেন। আসলে এই ধরনের একটি বিপরীত শব্দের আঘাতে কবি যেন সেই প্রেমের অপূর্ব স্বরূপকেই পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছেন। রাধা কৃষ্ণের প্রেম তো চিরকালীন, চিরশাশ্বত, কিন্তু সাময়িক বিচ্ছেদের গভীর বেদনার পর সেই প্রেমের অন্তর্বিস্তারী প্রবাহে ঘটে ভাবতরঙ্গের নব আলোড়ন, আর তখনই চিরপ্রেম হয়ে ওঠে নবপ্রেম, নতুন প্রেম। রাধার এই নবপ্রেমের আনন্দময় রূপ বর্ণনার ভাষা, ছন্দ, সুর সবকিছুই এই কবিতায় ভাবের সঙ্গে মিলিত হয়ে অপরূপ কাব্যদেহ সৃষ্টি করেছে। ভাব সম্মিলনের এই পদে বিদ্যাপতি রাধা শুধু কৃষ্ণকেই লাভ করেননি, বিরহের যন্ত্রণাকে জয় করার সাধনাতেও তিনি যেন সিদ্ধি লাভ করেছেন। রাধার অস্তিত্বে সর্বস্বই যেন কৃষ্ণপ্রেম। তাই এমন উল্লাসে আর উচ্ছ্বাসে প্রকাশিত হয়েছে বলেই ভাব সম্মিলনের যথার্থ স্বরূপটি যেন এই পদে উন্মোচিত হয়েছে। কেমন লাগলো আজকের আজু রজনী হাম ভাগে পোহাইলু এই পদটির মর্মার্থ আলোচনা? ভাব সম্মিলন কি আশা করছি বোঝা গেছে। এই পদটির মূল অন্তর্নিহিত অর্থ কি সেটাও হয়তো বোঝা গেছে। তোমাদের সামনে অবশ্যই স্ক্রিনে দেখবে মানেগুলো কিন্তু আসবে, তোমরা চাইলে সেগুলো বিশ্লেষণ করে লিখেও নিতে পারো প্রত্যেকটা লাইনের অর্থ। পরবর্তীকালে আমরা বিদ্যাপতি শেষ করেছি, জ্ঞানদাস, চণ্ডীদাস, গোবিন্দ দাসের যে পরবর্তী পর্যায়ের পদগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। সেই আলোচনাগুলো যদি অবশ্যই পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত পদাবলী সাহিত্যের আলোচনা কিন্তু এই চ্যানেলেই ধীরে ধীরে আসতে থাকবে। আজকে এই ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু জানাতে কমেন্টে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।